হ্যালো। হুম। অনার্স ফার্স্ট ইয়ার প্রথম বর্ষের ছাত্ররা তোমাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। করোনার এই ক্রান্তিকালে আমরা সবাই বিমর্ষ, সবাই হতাশাগ্রস্ত। তো তোমাদের সুস্বাস্থ্য এবং তোমরা সুরক্ষার যে নিয়মগুলো আছে আশা করি সেগুলো মেনে চলবে। আমি ফারজানা জেসমিন, তোমাদের ম্যাডাম, সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান। তোমাদের ফার্স্ট ইয়ারের যাদের আমি ক্লাস নিয়েছিলাম অনেকের সঙ্গেই আমি কথা বলেছি। তো তোমাদের ক্লাসে আমি ফরেন গভর্নমেন্ট পড়াবো, ইউকে, ইউএসএ, ফ্রান্স আছে এখানে। তো এখানে সিলেবাসটাও অনেক লেন্দি করে আছে, কিন্তু তোমাদেরকে আমি অনেক কোশ্চেন বলে দিয়েছিলাম যে তোমাদের আসলেই এই সময়ের মধ্যে সম্পূর্ণ কোর্সগুলো পড়ানো, আর সেক্ষেত্রে একটা সময়েরও ব্যাপার ছিল। কিন্তু এর মধ্যে আমরা আবার করোনার এই সমস্যায় পড়ে যাওয়াতে তোমাদের অনেকগুলো গ্যাপ হয়ে গেছে। আমি ভাবছি তোমাদেরকে ইম্পর্ট্যান্ট টপিকসগুলো যে প্রশ্নগুলো আমি দিয়েছি, আমি আরেকদিন সম্ভব হলে তোমাদের কাছে প্রশ্নগুলো রিপিট করব। তো আজকে তোমরা মার্কিন সিনেট ইউএসএ যেটা আছে সেটাই দেখে যে মার্কিন সিনেট থেকে আমি দুইটা প্রশ্ন বলেছিলাম। একটা ছিল যে মার্কিন সিনেটের গঠন, ক্ষমতা, কার্যাবলী, আর একটা ছিল যে এই সিনেটকে দ্বিতীয় সর্বাপেক্ষা শক্তিশালী, সেকেন্ড চেম্বার ইন দ্য ওয়ার্ল্ড এটা বলা হয় কেন, দ্বিতীয় শক্তিশালী কক্ষ, দ্বিতীয় কক্ষ বলা হয় কেন। মার্কিন সিনেটকে যদি তোমরা ভালো করে পড়ো, গঠন, ক্ষমতা ও কার্যাবলী, এবং এর সঙ্গে এই প্রশ্নটার আর একটা মিল আছে, তাহলে এই দুইটা প্রশ্ন পড়লে তোমাদেরকে যেহেতু একটা 10 মার্কসের প্রশ্ন লিখতে হবে অ্যান্সার, তো সেক্ষেত্রে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে পুরো বডিটা সহ কনক্লুশনে একটা প্রশ্ন লিখে আসতে হবে তোমাদেরকে। এই জিনিসগুলো আর প্রশ্নের কিভাবে ফরম্যাট লিখবে, কি করবে, স্কেলিং করবে, এগুলো কিন্তু আমি ডিটেলস আগে বলে দিয়েছি, এবং ইউকে ইউএসএ থেকে তোমাদেরকে প্রশ্নও দিয়ে দিয়েছি। কাজে তোমরা বাসায় বা বাড়িতে যেখানেই থাকো তোমাদের প্রবলেম হওয়ার কথা না। সাথে মাঝে মাঝে যদি আমার ক্লাসটা থাকে, এভাবে থাকলে তোমরা সে অধ্যায়গুলোকে আস্তে আস্তে শেষ করতে পারবে। তো দেখো, মার্কিন সিনেটের গঠন যেটা হলো, সিনেট একটা দ্বিকক্ষ বিশিষ্ট মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের নামই হলো সিনেট। সিনেটকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধি সভা হিসাবে গণ্য করা হয়। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য আছে কয়টা, 50টা। 50টা অঙ্গরাজ্য থেকে প্রত্যেক অঙ্গরাজ্য থেকে তাদের আয়তন জনসংখ্যার ভিত্তিতে 2 জন করে তাদের প্রতিনিধি আসতে পারবে। তাহলে 50 × 2, তার মানে সিনেটের সদস্য সংখ্যা হবে এখানে কত, 100 জন হবে। সিনেট কমপক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। তাহলে সিনেটের সম্পর্কে আমরা এটা জানলাম কি, মোট যদি সিনেটের সদস্য অঙ্গরাজ্য থাকে আমেরিকাতে কত, 50, তাহলে সেখানে তাদের সিনেটের সংখ্যা হবে কত, 100 জন হবে, তাই না? আর এখানে কথা হলো যে অনেক বলছে যে সিনেটের এই সংখ্যাগরিষ্ঠতা এবং তাদের কোনো কোনো অঙ্গরাজ্য, আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কোনোগুলো অনেক বড়, সেখানে আয়তন জনসংখ্যার ভিত্তিতে তাদের সেভাবে তাদের করে সিনেটররা নির্বাচিত হবেন। আর আগে সিনেটররা নির্বাচিত হতো তাদের আইনসভা কর্তৃকভাবে, পরোক্ষভাবে নির্বাচিত হতো, কিন্তু এখন বর্তমানে তাদের নিজ নিজ অঙ্গরাজ্যে তাদের ভোটাধিকার অনুষ্ঠিত হবে, এবং সেখানে তাদের কিছু থাকবে, শর্ত থাকবে, যে এই শর্ত থাকলে তারা সিনেটর হতে হবে, এবং যখন জনগণ সেখানে সরাসরি ভোট দেবেন, এই ভোটের মাধ্যমে কিন্তু এখন নির্বাচিত হবে। আর এই সিনেটরদের যোগ্যতা থাকবে, তারা কমপক্ষে তাদের যে অঙ্গরাজ্যে থাকবে সেখানে কমপক্ষে 9 বছরে তাদের নাগরিকত্ব থাকতে হবে। মানে যেখানে যারা থাকবেন, যে প্রার্থী হবেন সিনেটর, উনি ওখানকার 9 বছরের স্থায়ী নাগরিকতা হবে, এবং কমপক্ষে বয়স হতে হবে তাদের 30 বছর। আর যে অঙ্গরাজ্য থেকে হবে তার সেই অঙ্গরাজ্যের নাগরিক, আগেই বলছি। আর সিনেটের কার্যকালটা হবে, সিনেটের একটা স্থায়ী সভা, এটা সভাটা সিনেট কখনোই একেবারে ভেঙে যাবে না। সিনেটের সদস্যগণ 6 বছরের জন্য নির্বাচিত হন, এবং প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্যগণ পদত্যাগ করেন, আবার সেটা আবার গ্যাপ করে নির্বাচন করে আবার নতুন স্থানের সদস্যদের নির্বাচিত করা হয়। কোনো অঙ্গরাজ্য থেকে একই সময়ে 2 জনের বেশি সিনেট নির্বাচিত হতে পারবেন না। তাদের নির্বাচনও বিভিন্ন সময় হয়ে থাকে, এবং তারা যে ভাতা দিয়ে পায়, ভাতা দিয়ে এখন ছিল 60,000-এর একটু বেশি, এখন বর্তমানে মনে হয় আরো বেশি হয়েছে কিনা, আমার কাছে আপডেট ইটে নাই, এটা তোমরা দেখে নিও। আর তাদের মার্কিন উপরাষ্ট্রপতি যিনি থাকবেন, ভাইস প্রেসিডেন্ট, তিনি পদাধিকার বলে সিনেটের সভাপতিত্ব করবেন। সিনেটের কতগুলো গুরুত্বপূর্ণ কমিটি আছে, কমিটির মাধ্যমে তাদের বিভিন্ন সিনেটররা তাদের বিভিন্ন সিনেটরদের দিয়ে বিভিন্ন রকমের কমিটি ভাগ করে দেওয়া আছে, এবং কোনো বিষয়ের পক্ষে
সমানে বিপক্ষে ভোট দেওয়ার ঘটনা থাকলে সেখানে একটা কাস্টিং ভোটের ব্যবস্থা থাকবে। যদি মতামতের দ্বিমত থাকে তাহলে সেই নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট দিয়ে তারা তাদের মতামতকে প্রাধান্য বা কোনটা সিদ্ধান্ত নেওয়া যাবে সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারবেন। আর যেটা থাকবে ক্ষমতা কার্যাবলীতে এটা, যেহেতু তোমাদের সময়টা কম, এই সময়ের মধ্যেই তোমাদেরকে এই সময়টা আমার ফিল আপ করতে হবে। যেহেতু ডিউরেশন টাইমটাও তোমাদের কম, কাজে তোমাদের মেইন ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো যেগুলো আমি বলছি এগুলোর দিকে তোমরা ফোকাস করতে থাকো। এবং এখানে পাওয়ার আর ফাংশনটা আছে ক্ষমতা কার্যবাহীটা হলো সিনেট মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার কংগ্রেসের উচ্চকক্ষের ক্ষমতা হলেও এর মর্যাদা, আমরা জানি মার্কিন আইনসভার নাম কংগ্রেস, এখানে দুইটা কক্ষ আছে, হাউস অফ সিনেট, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, এখানে এটা যদি রিপ্রেজেন্টেটিভ এটা উচ্চকক্ষ, তাহলেও এটার ক্ষমতাটা অনেক বেশি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ চেয়ে। গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে উচ্চকক্ষের মধ্যেই সর্বাধিক শক্তিশালী, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এই পাওয়ারটা থাকে এই সিনেটের হাতে। যেমন তোমরা জানো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন যে কোনো ব্যাপারেই যে কোনো সিদ্ধান্ত নেন না কেন তাকে সিনেটের মাধ্যমে সেখানে তাদেরকে মতামত দিতে হবে। সেখানে সিনেটররা ইচ্ছে করলে তার মতামতের উপরে তাকে আর্গুমেন্টারি মতামত দিতে পারেন এবং তিনি সেটা বিবেচনা করে কি করবেন না করবেন। সেক্ষেত্রে অনেকগুলো ফাংশন আছে তাদের, সেগুলো তোমরা বাই টার্মে জানতে পারবে। তো এখানে সিএফ স্ট্রং বলছিল, সিএফ স্ট্রং একজন রাষ্ট্র দার্শনিক, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট এতটাই শক্তিশালী যে সিনেটই একমাত্র কার্যকরী যুক্তরাষ্ট্র পরিষদ হিসাবে বিবেচিত হয়ে থাকে ফেডারেল গভর্নমেন্ট ইউএসএ তে। ঠিক আছে, সিএফ স্ট্রং এর একটা কথা ছিল। আর একজন দার্শনিক ছিলেন ম্যাক্স বেলফ, ইনি বলছিলেন কংগ্রেসের দুটি কক্ষ সমান হলেও সিনেটের গুরুত্ব ও মর্যাদা অনেক অধিক, প্রতিনিধি সবার তুলনায় এর ক্ষমতাটা অনেক বেশি। আর প্রফেসর কেসি ওয়ার যেটা বলছিলেন, দ্য সিনেট ইজ নট অনলি অ্যাজ এ স্ট্রং অ্যাজ এট বাট প্রবাবলি স্ট্রঙ্গার দ্যান দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এটা প্রফেসর, তোমরা যদি এই বিভিন্ন দার্শনিকদের মতামতগুলো দিতে পারো তাহলে তোমাদের একটা সুবিধা হবে। এখন দেখো সেখানে তাদের আইন বিষয়ক ক্ষমতা আছে। সাধারণত বিলের ক্ষেত্রে, যেটা বিল পাশের ক্ষেত্রে দুইটা বিল আছে, একটা সাধারণ বিল আর একটা অর্থ বিল। সাধারণ বিলের ক্ষেত্রে মার্কিন কংগ্রেসের দুইটি কক্ষ সিনেট ও প্রতিনিধি সভা দুইজনই সমান ক্ষমতা সম্পন্ন থাকে। তবে সাধারণত বিল প্রতিনিধি সভার মতো সিনেটে উত্থাপিত হয়। আবার পাশের জন্য এদেরও মতামত লাগবে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মতামত লাগবে, কিন্তু ফাইনালি প্রাধান্য দিতে গেলে সিনেটরেরা তাদের এক তৃতীয়াংশের মতামতটা এখানে গুরুত্বপূর্ণ হবে। যদি সংখ্যাগরিষ্ঠের এই বিলটি যায় তখন তারা সে বিলটা পাশ করে কংগ্রেসে পাঠায়। কংগ্রেস অনুমোদিত হয়ে গেলেই সেটা সাধারণ বিল হিসাবে পাশ হয়ে যাবে। আর ঠিক সেম অর্থ বিলের ক্ষেত্রে ব্যবস্থাটা একটু আলাদা। অর্থ বিল প্রথমে সিনেটে উত্থাপন করা যাবে না, অর্থ বিলটা প্রথমে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আসবে, তারপরে সিনেটরা বিবেচনা করে সেটাকে সংশোধন পরিবর্জন যা প্রয়োজন হয় সেটা করতে হবে। কিন্তু অর্থ বিলটা প্রথমে সিনেটরদের হাউস অফ রিপ্রেজেন্টেটিভে আসতে হবে, সেখানে তাদেরকে সে অর্থ বিলটা প্রতিনিধি সভার অনুমোদনের পর তারপর সেটাকে সিনেটে পাঠানো হবে। তোমাদের এই দিকটা খেয়াল করতে হবে। সিনেট কার্যত মানে কিছু অর্থ বিলটা যদিও উত্থাপিত হয় সেখানে তারপর সিনেটে যায়, কিন্তু মেইন কাজটা ফাইনালি শেষে গিয়ে সিনেটই করে। মার্কিন সিনেটের আয় ব্যয়ের পরিবর্তনের ক্ষমতাটাও যেটা আছে সেটাও সিনেট করতে পারেন। সেদিকে খেয়াল করো যে সিনেট কতগুলা পাওয়ারফুল জায়গায় ইন্টারাক্ট করতে এসে। তাদের শাসন বিষয়ক ক্ষমতা যেটা এক্সিকিউটিভ পাওয়ার, সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও মার্কিন, যেমন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তারপরে মন্ত্রিসভার সদস্য, পদস্থ কর্মচারী, রাষ্ট্রদূত, তারপরে যারা বাণিজ্যিক প্রতিনিধি প্রভৃতি নিয়োগের ক্ষেত্রেও এই ক্ষমতাগুলো থাকে রাষ্ট্রপতির কাছে। কিন্তু রাষ্ট্রপতি সিনেটরদের সাথে পরামর্শ করে এই কাজগুলো করে থাকেন। এভাবে তোমাদেরকে লিখতে হবে যে এক্সিকিউটিভ পাওয়ারগুলো যদিও ফাইনালি পাওয়ার এমফাসিসটা করবেন প্রেসিডেন্ট, কিন্তু সিনেটরদের পরামর্শ করেন, তিনি এইগুলো কাজগুলো করবেন এখানে। তারপরে তাদের পররাষ্ট্র বিষয়ক যে ক্ষমতাগুলো, সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি আছে, সেখানে ফরেন রিলেশনস কমিটি আছে। এর মতামতকে অগ্রাহ্য করে রাষ্ট্রপতি কোনো ব্যাপারে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন না। তাদের যে ফরেন অ্যাফেয়ার্স কমিটিটা আছে তার সঙ্গে পরামর্শ করেই অন্য দেশের সঙ্গে যে কি কাজগুলো হবে তাদের করণীয়, তারপরে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে তারা এই কাজগুলো করে থাকেন।
তারপর সেখানে জুডিশিয়াল পাওয়ারটাও আছে। সিনেট গুরুত্বপূর্ণ বিচার বিষয়ক ক্ষমতার অধিকারী, তোমরা জানো। মার্কিন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, উচ্চপদস্থ যে সরকারি কর্মচারী আছেন তাদের সবার বিরুদ্ধে যে অভিযোগ, এগুলো তোমরা জানো। ইমপিচমেন্টের একটা কথা আছে, ইভেন কি মার্কিন রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার যে এর আগে আমরা বিল ক্লিন্টনের ব্যাপারটা দেখেছিলাম, সেটাকে ইমপিচমেন্ট আনা হয়েছিল। এই পাওয়ারটা কিন্তু অভিশংসন কোনো যেটা থাকবে সেটা কিন্তু সিনেটের অনেক ক্ষমতা থাকবে। এই ইমপিচমেন্ট পদ্ধতি বিচার ক্ষমতা একমাত্র সিনেটেরই আছে, যার জন্য জুডিশিয়াল পাওয়ারটার ব্যাপারে তোমাদেরকে এটাও পয়েন্ট করে লিখতে হবে তোমাদের। আর নির্বাচন বিষয়ক ক্ষমতা আছে। মার্কিন সংবিধান অনুসারে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে কেউ সংখ্যাগরিষ্ঠতা না পেলে সিনেট অধিক সংখ্যক ভোটে প্রথম দুজন প্রার্থীর মধ্যে থেকে একজনকে নির্বাচিত করে থাকবেন। মার্কিন সিনেটের গঠন, ব্যবস্থা, মর্যাদা, গুরুত্ব, এইগুলো দিয়ে তোমরা সব পয়েন্টগুলো এভাবে লিখলে। তারপরে দেখো সেখানে তার সংবিধান প্রদত্ত ক্ষমতা আছে, কার্যকাল আছে। মার্কিন সিনেটের প্রতিনিধি সভায় বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে তাদেরকে। তাদের কার্যকাল হবে, একজন সিনেটারের কার্যকাল 6 বছর, আগেই বলছিলাম, কিন্তু প্রতিনিধি সভার সদস্য মাত্র 2 বছরের জন্য তারা নির্বাচিত হতে পারবেন। সিনেট একটি স্থায়ী পরিষদ, এগুলা একটি স্থায়ী পরিষদ, প্রতিনিধি সভার মতো এখানে কখনোই সদস্যরা একসঙ্গে পদত্যাগ করবে না। তাদের দেখা গেছে যে 1/3 পদত্যাগ করবে, আবার পরবর্তীতে নির্বাচন হয়ে সেগুলো আসবে। এবং এদের মধ্যে প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা আছে, পদমর্যাদা আছে তাদের। তোমরা অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো ইম্পর্টেন্ট থাকবে, সেই পয়েন্টগুলো তোমরা উল্লেখ করে তোমরা এভাবে করে সিনেটের গঠন, ক্ষমতা, কার্যাবলী তোমরা সেটা করে ফাইনালি তোমরা তারপরে তোমাদের যেটা আছে যে জিনিসগুলো আছে, কেন সিনেটকে সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয় কেন, তোমরা এই প্রশ্নটা সাথে, যেমন ভারতের ইংল্যান্ডের লর্ডসভা, কমন সভা যেটা আছে, উচ্চসভা, এগুলোর সাথে একটা কম্পারিজম আলোচনা করে তারপরে তোমরা সিনেটকে জুডিশিয়াল পাওয়ারগুলো যেভাবে দেওয়া হয়েছে, তারপর অর্থ সংক্রান্ত, আইন শাসন সংক্রান্ত, পররাষ্ট্র বিষয়ক সংক্রান্ত, নির্বাচন সংক্রান্ত যে ক্ষমতাগুলো দেওয়া হয়েছে, তোমরা টোটালি যদি সবগুলোকেই একই সঙ্গে একই কন্টেন্টে নিয়ে এসে পয়েন্ট আউট করে তারপরে সিনেটকে এই কারণে এভাবে, এটার জন্য আর একটা সংক্ষিপ্ত যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি তোমাদেরকে আবারও ডিটেলস বলবো। তো তোমরা আজকে দুইটা জিনিসই প্রশ্ন মাথায় রাখো। একটা হলো মার্কিন সিনেটের গঠন, ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা আসলে তোমাদের ফুল মার্কস হবে। গঠন, ক্ষমতা, কার্যকরী লিখে তোমরা একটা কনক্লুশন টানবে। আর মার্কিন সিনেটকে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয়। এটার সাথে একটু প্রাসঙ্গিক ক্ষেত্রে সেখানে আমরা 2-1টা দেশের উচ্চকক্ষ, নিম্নকক্ষের সাথে তুলনামূলক যে তারা কি কক্ষ কাজগুলো করে, সেই কাজগুলোর সঙ্গে আমরা একটা কম্পারিজম আলোচনা করে তারপর মার্কিন, আমরা জানি ইউএসএ এখন মার্কিন যুক্তরাষ্ট্র সর্বাপেক্ষা শক্তিশালী একটা দেশ, আমরা জানি যে কোনো ক্ষেত্রে। কাজে সেই ক্ষেত্রে সিনেটরদের পাওয়ারটা অন্য সব দেশের ক্ষেত্রেই, যেখানে সারা পৃথিবীর নিয়ন্ত্রণ একটা জানো ক্ষমতা তোমরা এখন, যেটা আমেরিকার প্রেসিডেন্ট অনেক বেশি পাওয়ারফুল একজন, সেখানে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা, কার্যাবলীর সাথে সাথে তোমাদের এই প্রশ্নটাও কিন্তু এর সাথে ইন্টার রিলেটেড আছে। তোমরা যদি সাথে সাথে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা, কার্যাবলী দেখে দাও, দেখবা যে এটার সঙ্গে মিল পেয়েছো। আর এখন এই প্রশ্নটার সাথে প্যারালেলি তোমরা দুইটা প্রশ্নই সেট করে নিয়ে ফেলাও। একটা হলো মার্কিন সিনেটের গঠন, ক্ষমতা, কার্যাবলী, আর একটা হলো যে তোমাদের মার্কিন সিনেটকে সর্বাপেক্ষা শক্তিশালী। এরপরে তোমরা দেখো যে এটার সঙ্গে মিল আছে মার্কিন কংগ্রেসের আইন প্রণয়নের পদ্ধতি। তো যদি সময় হয় পরবর্তীতে আমি মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা, কার্যাবলী অথবা এর সঙ্গে আলোচনা করো। আর এটা এইভাবে একটা প্রশ্ন তোমাদের আসতে পারে ফাইনাল পরীক্ষায়। আর একটা হলো যে মার্কিন কংগ্রেসের আইন প্রণয়নের পদ্ধতি। দেখো তোমাদেরকে ফরেন যে গভর্নমেন্টগুলো আছে, আমরা ইউকে, ইউএসএ, ফ্রান্স পড়বো, এগুলো সবই বাইরের কান্ট্রির। কাজে এখানে তোমাদের নিজেদের অ্যাজাম্পশন করে, আইডিয়া করে কোনো কিছুই বলা যাবে না। তোমরা ডিটেলস ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা যে কোনো একটা মেইন বই থেকে পড়ে তোমরা হ্যান্ড নোট করে পয়েন্টগুলোকে সুন্দর করে লিখে, এখানে লেখাটা কিন্তু তোমার যদি ফাইনালি চলে আসে তাহলে কিন্তু তুমি একটা ফুল মার্কস ক্যারি করতে পারবে। এবং প্রশ্নের একটা টার্ম প্যাটার্ন আছে, তোমাদের প্রশ্নগুলো কমন থাকবে। ইউএসএ এবং ব্রিটেন থেকে তোমরা যদি দুইটা 4টা, এখান থেকে একটা ফ্রান্স থেকে, ফ্রান্স যেহেতু একটুই থাকে ফ্রান্সটা আমরা, তবে ফ্রান্স থেকেও টাচ করবে। তোমাদের খেয়াল থাকবে তোমরা ইউকে, ইউএসএ এবং ফ্রান্স প্রত্যেকটা পেপার কান্ট্রি থেকে তোমরা প্রশ্ন অ্যান্সার করবা, তাহলে তোমাদের দেখা যাবে যে কিন্তু ভালো একটা মার্কস থাকবে। আমি এরপরে যদি হয় মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা, কার্যবাহী যদি টার্নে আসে, আর মার্কিন কংগ্রেসের আইন প্রণয়ন, তোমরা এটা নোট লিখে রাখো। এই দুটো হয়ে
হয়ে গেলে তারপরে B10 থেকে যদি নওশিন ম্যাডাম আছেন উনি যদি ফার্স্ট ইয়ারে বলেন তাহলে, আর নাহলে আমি B10 থেকে বলবো, ফ্রান্স থেকেও তোমাদেরকে দেওয়া যাবে। তবে তোমাদের UK USA থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা মাথায় রাখো, এই প্রশ্নগুলোকে একদমই সময় পাবে না, হয়তো বা করোনার জন্য কবে নাগাদ তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে সেটা সরকার সিদ্ধান্ত নিলেই আমাদের সঙ্গে দেখা হবে, এবং আমরা মোটামুটি সে অবস্থাতেই একটা থাকবো যে না আমরা করোনার এই সময়টাকে আসলেই প্রপারলি আমি কিভাবে কাজে লাগাচ্ছি। তো আমি যেহেতু তুলনামূলক রাজনীতি, যেটা কম্পারিটিভ একটা আলোচনা থাকবে,